নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বিগত যৌবন। ম্যাকফারসন কোম্পানির বড়বাবু যখন সুকুমারকে হঠাৎ জবাব দিলেন, তখন অফিস শুদ্ধ লোকের সঙ্গে বড়বাবু নিজেও বড় কম বিচলিত হন নাই। কারণ বৎসর দেড়েক পূর্বে সুকুমারের চাকুরি প্রাপ্তিও অল্প বিস্ময়কর ঘটনা নহে। কিন্তু তাহার ইতিহাসটা আগে আপনাদের জানানো দরকার। অফিসে যে পদটি খালি হইয়াছিল তাহা টাইপিস্টের, এবং সেজন্য বিনা বিজ্ঞাপনেই প্রার্থী হইয়াছিল অন্তত ৩০০ জন। সুকুমারও সংবাদটি কোথা হইতে সংগ্রহ করে, আর সেই সঙ্গে বড়বাবুর নাম ও তাহার প্রতাপের কাহিনীও শোনে, এবং যেদিন ইন্টারভিউর সময় ধার্য হইয়াছিল সেদিন সহসা আসিয়া বড়বাবুকে ধরে যে চাকরিটি তাহাকে করিয়া দিতে হইবে। বড়বাবু তখন নবীনবাবুর সহিত একটা কিসের স্টেটমেন্ট লইয়া বচসা করিতেছিলেন। এই আকস্মিক উৎপাতে অত্যন্ত বিরক্ত হইয়া মুখ তুলিতেই বিস্ময়ে নির্বাক হইয়া গেলেন। সে বিস্ময় শুধু সুকুমারের চেহারার দিকে চাহিয়া। ১৯-২০ বছরের ছেলে, উন্নত বলিষ্ঠ দেহ, উজ্জ্বল গৌর বর্ণ, সুন্দর মুখশ্রী এবং সর্বোপরি প্রথম যৌবনের কমনীয়তার পরিপূর্ণ ছাপ তাহার সর্বদেহে। সেদিকে মুহূর্ত কয়েক চাহিয়া থাকিয়াই সহসা বড়বাবুর দৃষ্টি কোমল হইয়া আসিল। অপেক্ষাকৃত নরম সুরে কহিলেন, তা আমার কাছে কেন? ইন্টারভিউ তো সাহেব নিজে দেবেন। সুকুমার বিনীতভাবে কহিল, আগে আমি দরখাস্ত করিনি, ইন্টারভিউ আমার নেই। অধিকতর বিস্মিত হইয়া বড়বাবু কহিলেন, দরখাস্ত করনি? তবে? আগে দরখাস্ত করে কোনো ফল নেই আমি জানি। আপনি চাকরির মালিক, সেই জন্যে সোজাসুজি আপনার কাছে এসেছি। নবীনবাবু মুখ টিপিয়া হাসিলেন। বড়বাবু কহিলেন, আমার কথা আবার কে বলে দিলে? সুকুমার মাথা নাড়িয়া কহিল, আগে তা বলতে পারব না, নিষেধ আছে। বড়বাবুর দৃষ্টি প্রসন্ন হইয়া উঠিল, কিন্তু মুখ অপ্রসন্ন করিয়াই কহিলেন, নিশ্চয়ই আমার অফিসের কোনো গুণধর লেলিয়ে দিয়ে বসে রইল, তারপর মর বেটা তুই। তা টাইপ করতে জানো তো? প্রশান্তভাবেই সুকুমার জবাব দিল, আগে না, জানি না। তার মানে? নবীনবাবু লোকটা বাতুল ভাবিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে তাহার দিকে চাহিলেন। বড়বাবুরও কিছুকাল বাক্যস্ফূর্তি হইল না। অনেকক্ষণ পরে কহিলেন, তবে আর কি করব, চাই যে টাইপিস্ট। সুকুমার ২ হাত জোর করিয়া কহিল, কিন্তু আপনাকে কিছু করতেই হবে, নইলে আমি কোথায় যাই বলুন? বড়বাবু ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া রহিলেন। তাহার পর শুধু কহিলেন, ওই বাইরে গিয়ে একটু বসোগে। নবীনবাবু স্তম্ভিত হইয়া গেলেন। এমনকি স্টেটমেন্টটার বড় রকমের গোলটাই যে এখনও ঠিক করিতে বাকি আছে সে কথাও আর তাহার মনে রহিল না। তাড়াতাড়ি ছুটিয়া গেলেন সুধীরবাবু ও জীবনবাবুকে এই অভূতপূর্ব ঘটনার কাহিনীটা শোনাতে। বড়বাবু বিনয়কে ডাকাইয়া আনিলেন। কহিলেন, বিনয়, তুমি টাইপরাইটিং শিখেছিলে না? বিনয় ঘাড় নাড়িয়া কহিল, আগে হ্যাঁ, 1 মাস 2 হলো শিখছি। বড়বাবু বলিলেন, আমাদের এই পোস্টটা যদি তোমায় দেওয়া যায়, কাজ চালাতে পারবে বলে মনে করো? বিনয় 2 মাথা চুলকাইয়া কহিল, যদি বলেন তাহলে রাত জেগে আরেকটু প্র্যাকটিস করে নি। তাই নাও, আর হয়তো চান্স পাবেই না। হঠাৎ তোমার কথাটা মনে হলো। বিনয় কৃতার্থ হইয়া চলিয়া গেল।
এবং বড়বাবুও উঠিয়া সাহেবের ঘরে গিয়া ঢুকিলেন। ইহার পরের ইতিহাসটা কাহারও অবশ্য জানা নাই। তবে পরের দিন শোনা গেল যে বিনয়ী 10 টাকা বেশি মাহিনাতে টাইপিস্টের কাজে বাহাল হইয়াছে এবং বিনয়ের জায়গায় কাজ পাইয়াছে মাকাল ফলের মতো রূপ সর্বস্ব এক ছোকরা সুকুমার। নবীনবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, ছোকরা মোসাহেবিটা শিখেছিল বটে, দিনকে রাত করে দিলে বাবা। কিন্তু সে যাহাই হোক, সেই হইতে সুকুমার ওই পদেই বাহাল ছিল এবং অপ্রতিহত প্রভাবে চাকরি করিয়া আসিতেছিল। মাহিনা তাহার যে কোথা দিয়া 40 হইতে 50 এবং 50 হইতে 60 পৌঁছিল, তাহা বোধহয় শুধু বড়বাবু আর তাহার অন্তর্যামী জানেন। তবে নবীনবাবুর দল সুকুমারের প্রতি বড়বাবুর পক্ষপাতটা অচিরেই উপলব্ধি করিয়াছিলেন এবং তাহা কাজে লাগাইতেও দেরি করেন নাই। ইদানিং তাহাদের আবেদন নিবেদন তাহারা সুকুমারকেই জানাইতেন। কিন্তু সহসা সুকুমারের ভাগ্যলক্ষ্মী একদিন অপ্রসন্ন হইলেন। সেটা মাঘ মাসের মাঝামাঝি। অফিসে কাজকর্মের ভিড় সে সময়টা একটু কম। সুকুমার বড়বাবুর কাছে গিয়া বসিয়া কহিল, সামনের মাসে আমাকে হপ্তা 2 ছুটি দিতে হবে বোধ হয়। বড়বাবু ভ্রুকুঞ্চিত করিয়া কহিলেন, কেন বলো দেখি? মাথার পিছনটা 2 চুলকাইয়া লইয়া সুকুমার জবাব দিল, আগে বিয়ের সম্বন্ধ হচ্ছে। আমার অবশ্যই ইচ্ছে ছিল না, কিন্তু মা বড্ড পেরাপেরি করছেন, আর এড়ানো যাচ্ছে না। বড়বাবুর ভ্রুকুটি যেন সহসা গভীর হইয়া উঠিল। তিনি কিছুকাল স্থিরভাবে সুকুমারের মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিলেন, বয়স কত হলো তোমার? আগে 21 পুরো হয়ে 22-এ পড়েছি। তবে বিয়ের অত তাড়া কেন? এই অল্প বয়স, এখনো যথেষ্ট উপায় করতে পারো না, এরই মধ্যে বিয়ে করে ন্যানজারি হওয়া কি ভালো? সুকুমার এদিক ওদিক চাহিয়া পুনশ্চ কহিল, আগে মা কিছুতেই ছাড়ছেন না যে। মাকে গিয়ে বলো যে সাহেব এখন ছুটি দেবেন না। সুকুমার কথাটা আর সেদিন বেশি বাড়াইল না, তাড়াতাড়ি সরিয়া পড়িল। কিন্তু কেন যে বড়বাবু তাহার বিবাহে বিরূপ, সে কথাটা কিছুতেই বুঝিতে পারিল না। বড়বাবু দিন কতকের মধ্যেই কথাটা ভুলিয়া গেলেন। তাই ফাল্গুন মাসের মাঝামাঝি যখন সহসা পেটের অসুখ ও জ্বরের কথা জানাইয়া সুকুমার মাত্র 5 দিনের ছুটি চাহিল, তখন তিনি বিনা বাক্যব্যয়ে সাহেবকে দিয়া মঞ্জুর করাইয়া দিলেন। কিন্তু কথাটা তিনি ভুলিয়া গেলেও নবীনবাবু ভোলেন নাই। 5টার পর অফিস জনবিরল হইয়া গেলে তিনি ধীরে ধীরে মুখে একটা পান দিয়া বড়বাবুর টেবিলের ধারে উপস্থিত হইলেন। বড়বাবু মাথা হেঁট করিয়া কাগজপত্রের মধ্যে কি একটা হিসাব খুঁজিতেছিলেন। মাথা না তুলিয়াই কহিলেন, কি বাড়ি চললেন? নবীনবাবু কহিলেন, আগে হ্যাঁ, এরিয়ার কাজ যা ছিল সবই সেরে ফেলেছি। আজ একটু সকাল করে বাড়ি যাব। আমাদের সুকুমারের কেলেঙ্কারিটা শুনেছেন? বড়বাবু চমকিয়া ঘাড় তুলিয়া কহিলেন, না তো, কেলেঙ্কারি? নবীনবাবু কহিলেন, আজ যে তার বিয়ে, পরশু বৌভাত, আমাদের বললে না, জানালে না, নেমন্তন্ন তো চুলোয় যা। আপনাকে বলেছে? বড়বাবুর চোখ দুইটা সহসা জ্বলিয়া উঠিল, কিন্তু তিনি পরক্ষণেই ঘাড় নামাইয়া কহিলেন, হ্যাঁ, কি একটা বলছিল বটে, আমি অতটা কান দিইনি। নবীনবাবু কহিলেন, তবু ভালো যে এটুকু কর্তব্যবোধ আছে। আচ্ছা, নমস্কার। নবীনবাবু চলিয়া গেলেন। কিন্তু বড়বাবুর সেই অতি বড় দরকারি হিসাবটাতেও মন বসিল না। মনের মধ্যে কতকগুলি বিক্ষিপ্ত বৃত্তি যেন একসঙ্গে কোলাহল করিতেছিল।
রাগ, প্রচণ্ড রাগ, কিন্তু ঠিক যে কি জন্য তাহার তিনি নিজেই হতিশ পাইতেছিলেন না। অনেকক্ষণ বিমূঢ়ভাবে বসিয়া থাকিয়া চাপরাশিকে কাগজগুলি গুছাইয়া রাখিতে বলিয়া ডেস্কে চাবি দিয়া রাস্তায় বাহির হইয়া পড়িলেন। ট্রামের টিকিট পকেটেই ছিল, কিন্তু ট্রামে চড়িতে সেদিন তাহার ইচ্ছা হইল না। সোজা বউবাজারের পথ ধরিয়া হাঁটিয়াই চলিলেন। বাহিরের ঠান্ডা বাতাসে মনের এলোমেলো ভাব কাটিতে প্রথমেই তাহার ক্রোধ সুকুমারের অকৃতজ্ঞতাকে অবলম্বন করিয়া বিশেষ আকার ধারণ করিল। মনে মনে তিনি যেন গজরাইয়া উঠিলেন। ওরে অকৃতজ্ঞ, ওরে বেঈমান! রাস্তার কুকুরকে আনিয়া সিংহাসনে বসাইলাম, এই কি তাহার পরিণাম? যে লোকটা এত উপকার করিয়াছে এবং এখনও করিতেছে, তাহার কথার এতটুকু মর্যাদাও দেওয়া চলিল না। নিজের প্রবৃত্তি এতই বড় হইয়া উঠিল যে আর কয়েকটা মাসও অপেক্ষা করিতে পারিলি না। ক্রোধের প্রথম বেগটা কমিয়া আসিতেই মনের অপেক্ষাকৃত শান্ত অবস্থায় মনটা কিন্তু নিজের 21 বছর বয়সে ফিরিয়া গেল। মনে পড়িল, তাহার বাবা প্রথম যেদিন বিবাহের কথা পাড়িয়াছিলেন, তাহার পর 2-3 রাত্রি তিনি ঘুমাইতে পারেন নাই। সুকুমার? হ্যাঁ, ও বয়সে তিনি অত সুন্দর না হোক, অতটাই জোয়ান ছিলেন। মনে পড়ে প্রতি শনিবার প্রকাশ্যে এবং সপ্তাহে প্রায় 5 দিন গোপনে শ্বশুরবাড়ি যাওয়ার কথা। কলেজ পালাইয়া দুপুরে ও বন্ধুর বাড়ি পড়িতে যাওয়ার অছিলায় সন্ধ্যাবেলা। যৌবনের ধর্মই এই, অনর্থক রাগ করিয়া ফল নাই। বড়বাবুর মনের রাগ সব যেন অকস্মাৎ কোথায় চলিয়া গেল। শুধু তাই নয়, যৌবনের কথা ভাবিতে গিয়া নিজের যৌবন সঙ্গিনীর কথাও মনে পড়িল। স্ত্রীর কথা মনে পড়িতে হঠাৎ কোন এক অজ্ঞাত কারণে মনে পড়িল তিনি সেকালে বড় ফুল ভালোবাসিতেন। জলখাবারের পয়সা বাঁচাইয়া ফুল কিনিতে হইত। উনি স্মিত প্রসন্ন মুখে কলেজ স্কোয়ারের মোড় হইতে 1 গাছা বেলফুলের মালা কিনিয়া হাতে জড়াইলেন। তাহার পর বহুদিন পরে গুনগুন করিয়া ছেলেবেলাকার গাওয়া একটা গান ভাজিতে ভাজিতে আরও জোরে পা হাঁকাইলেন। যে পথটা আসিতে তাহার স্বাভাবিক অবস্থায় 15-20 মিনিট লাগা উচিত, সেই পথটা অনায়াসে 10 মিনিটের মধ্যে অতিক্রম করিয়া নিজের বাড়িতে পৌঁছিলেন। কিন্তু দ্বারে পা দিতেই সমস্ত স্বপ্ন সহসা যেন রূঢ়ভাবে ভাঙিয়া গেল। গৃহিণী তাহার মোটা ভাঙা গলায় বিকট চিৎকার করিতেছেন। মুখে আগুন তোমার! একটি কাজ যদি তোমার দ্বারা হবার জো আছে, 1 সের দুধ দিলে পা লাগিয়ে সবটা ফেলে। কি হাড় হাবাতে লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে এনেছি গো! কর্তা আসুন, তোমার বাপের বাড়ি পাঠাবার ব্যবস্থা করে তবে আমার নাম। বুঝিলেন যে পুত্রবধূর সঙ্গে আবার বাঁধিয়াছে। প্রত্যহই বাঁধে, কিন্তু আজিকার এই কলহের মতো নিষ্ঠুরতা বোধহয় আর কিছু নাই। উহার মনে পড়িল 30 বছর আগে এই রমণীরই মিষ্ট কণ্ঠের মধুগুঞ্জন অহরহ কানে বাজিত বলিয়া বিয়ে পাশ করা আর তাহার ঘটিয়া ওঠে নাই। মনটা খিচড়াইয়া গেল। তবুও তিনি মুখে প্রসন্নতা আনিয়া ভিতরে পা দিয়া কহিলেন, আবার ভর সন্ধেবেলা তোমার কি হলো গো? গৃহিণী মুখের কাছে আসিয়া বিশ্রীভাবে হাত পা নাড়িয়া কহিলেন, কি হবে আবার? গুণবতী বউ তোমার দিলেন 1 সের দুধে পা লাগিয়ে ফেলে। লক্ষ্মীমন্ত ঘরের মেয়ে এসেছেন, এবার ধন দৌলত উছলে পড়বে। বধূ আড়ষ্ট হইয়া দূরে নত মুখে দাঁড়াইয়াছিল। সেদিকে চাহিয়া বড়বাবু কহিলেন, যাকগে, ছেলে মানুষ অসাবধানে করে ফেলেছে, তার জন্যে সন্ধেবেলা বকাবকি করে আর কি হবে? এসো এসো, ওপরে এসো। অকস্মাৎ যেন খণ্ড প্রলয় বাঁধিয়া গেল। বার কতক লাফাইয়া নাচিয়া চেঁচামেচি করিয়া গৃহিণী সত্যই
কুরুক্ষেত্র বাঁধাইয়া তুলিলেন। স্থূল দেহ, প্রকাণ্ড মুখ, বলিরেখায় ও দন্তহীনতায় কুৎসিত বিভৎস হইয়া উঠিয়াছে। গাত্রচর্ম লোল ও কুঞ্চিত, তাহার উপর ওই জঘন্য ভঙ্গি। সেদিকে চাহিয়া যেন তাহার গা ঘিন ঘিন করিতে লাগিল। তিনি তাড়াতাড়ি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। পিছনে গৃহিণীর আস্ফালন তখনও থামে নাই। বুড়ো হয়ে মরতে চললেন, অন্তদন্ত সার শকুনি উঠছে মাথার ওপর, এখনও আক্কেল হলো না? আমার মুখের সামনে বউকে আশকারা দেওয়া, আবার বুড়ো বয়সে বেলফুলের মালা জড়ানো হয়েছে হাতে, ছোঁড়া সাজবার শখ হয়েছে না? না, যৌবন আর নাই, তাহাকে বহু দূরে ফেলিয়া রাখিয়া আসিয়াছেন। সে কবেকার কথা এখন যেন মনেও পড়ে না। দেহে নানা রকমের রোগ জরার উপস্থিতি ঘোষণা করিতেছে। এখন আর সত্যই বেলফুলের মালা হাতে জড়ানো যায় না। নিজের ঘরে না ঢুকিয়া কি কারণে যে বড় ছেলের ঘরে আসিয়া আয়না বসানো আলমারিটার সম্মুখে দাঁড়াইলেন তাহা কে জানে। বাহিরের আলো তখন পাণ্ডুর হইয়া আসিয়াছে। দাঁতের অর্ধেক বাঁধানো, তাহাতে গাল ও ঠোঁটের অবস্থা আরও খারাপ হইয়া উঠিয়াছে। গায়ের চামড়া গোসাপের পিঠের মতো। স্থূল বেডৌল দেহ, এইটুকু উঠিয়া আসিয়াই হাঁপাইতেছেন। চোখের সামনে ভাসিয়া উঠিল সুকুমারের যৌবনপুষ্ট বলিষ্ঠ চেহারাটা, তাহার সর্বাঙ্গে যৌবনের সেই আবেশময় উচ্ছলতা। সঙ্গে সঙ্গে কল্পনায় একটি সুন্দরী কিশোরীর আবেগময় প্রেম নিবেদনও যেন তিনি অনুভব করিতে লাগিলেন। যৌবন ও কৈশোরের সেই বিহ্বল মিলন তাহার বুকের মধ্যে যেন একটা আগুন জ্বালিয়া সারা বুক পুড়াইয়া প্রচণ্ড একটা হাহাকার তুলিয়া গেল। ঈর্ষার তীব্র বিষে তাহার শরীর মূর্ছাতুর হইয়া উঠিল। তিনি টলিতে টলিতে নিজের ঘরে ঢুকিয়া মালাটা ছিঁড়িয়া ফুলগুলি দলিয়া ডেলা পাকাইয়া ছুঁড়িয়া বাহিরে ফেলিয়া দিলেন। তাহার পর অফিসের পোশাক না ছাড়িয়াই একখানা পোস্টকার্ড বাহির করিয়া সুকুমারকে চিঠি লিখিতে বসিলেন। যাহা লিখিলেন তাহার মর্মার্থ এই: সুকুমারের অতঃপর আর অফিসে আসিবার প্রয়োজন নাই। তাহার এই কয়দিনের মাহিনা নোটিশের 1 মাসের মাহিনা শুদ্ধ মনি অর্ডার যোগে তাহাকে যথাসময়ে পাঠানো হইবে। তাহার চাকুরি আর নাই। চাকরকে ডাকিয়া চিঠিখানি ডাকে পাঠাইয়া দিয়া ধীর হস্তে পায়ের জুতা গায়ের জামা খুলিয়া বিছানায় শুইয়া পড়িলেন। নিচে গৃহিণীর চিৎকার তখনও থামে নাই। শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বিগত যৌবন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।